আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ই জুন। চলমান তাপদাহ শেষে চলতি মাসের মাঝামাঝিতে দেখা মিলতে পারে বৃষ্টির। মাস শেষে আবারও তাপদাহের সম্ভাবনা, বলছে আবহাওয়া অফিস। বন্ধ কলকারখানা দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করতে কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই জনপদের মানুষদের স্বকীয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারেক রহমানের মাঝে ফুটে উঠছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, বললেন এলআরজি মন্ত্রী। ঢাকা বিমানবন্দরে হজ যাত্রীদের লাগেজ কাটার কোনো ঘটনা ঘটেনি, জানালেন বিমান প্রতিমন্ত্রী। মৌসুমি ফলে ভরপুর চট্টগ্রামের বাজার। ক্রেতা কিছুটা কম থাকলেও ঈদের আমেজ কাটিয়ে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ। এবং এডিনবার্গে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামেসা হত্যা মামলার রায় আগামী ৭ই জুন ঘোষণা করা হবে। আজ দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকি এই আদেশ দেন। এর আগে সকালে মামলার অভিযুক্ত দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। তীব্র তাপ প্রবাহে পড়ছে দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মাসের শেষ দিকে আবারও তাপমাত্রা বাড়বে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন। গাইবান্ধা থেকে ঢাকা এসে ২০০২ সাল থেকে রিকশা চালাচ্ছেন মশিউর রহমান। তার ভাষ্যমতে এমন তাপ দহনে তিনি আগে পড়েননি। এই গরমে কাজ করতে পারি না, মাথা জ্বলে যায়, হাত জ্বলে যায়, ইনকাম কম, অনেক গরম। বন্ধ ও অলাভজনক সরকারি কলকারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শীঘ্রই রোড শোর আয়োজন করবে সরকার। এই লক্ষ্যে চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কলকারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কলকারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDPর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও UNDPর মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। স্টিফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, UNDPর দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত, দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এই সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করেন এবং এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, UNDPর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনশিপস স্পেশালিস্ট কীর্তিজয় পাহাড়ি এবং হেড অব গভর্নেন্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। সংসদীয় দায়িত্ব পালনে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সংসদ। সংবিধান, কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ প্রতিষ্ঠার পেছনে জনগণের সুস্পষ্ট প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক ও জনমুখী সংসদ গড়ে তোলা। জাকিয়া জামান আনিকার প্রতিবেদন। সংসদে একজন সদস্যর একটি ভোট যেমন আইন হয়ে উঠতে পারে, তেমনি একটি প্রশ্নও নিশ্চিত করতে পারে সরকারের জবাবদিহিতা। তাই সংসদীয় দায়িত্ব পালনে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সেই লক্ষ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন কোর্স। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন সংসদ সদস্যরা সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের সুযোগ পাবেন বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আমাদের মধ্যে উল্লেখযোগ্য সংসদ মাননীয় সদস্য প্রথমবারের মতো এই সংসদের দায়িত্ব পালন করছেন। এটি কোনো সীমাবদ্ধতা নয়, বরং গণতান্ত্রিক নবযাত্রার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই নবযাত্রার সফলতার জন্যে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। একটি কার্যকর সংসদ কেবলমাত্র রাজনৈতিক ঐক্যমত্যের উপরে প্রতিষ্ঠিত হয় না, এটি গড়ে ওঠে জ্ঞান সমৃদ্ধ, প্রক্রিয়াগতভাবে দক্ষ এবং প্রতিষ্ঠানগতভাবে সক্রিয় সংসদ সদস্যদের মাধ্যমে। সংসদের মর্যাদা শুধু সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভরশীল নয় উল্লেখ করে স্পিকার বলেন, সংসদের প্রকৃত ভিত্তি হল জনগণের আস্থা। সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভরশীল নয়, এর প্রকৃত ভিত্তি হল জনগণের আস্থা। সেই আস্থা গড়ে ওঠে প্রতিটি অধিবেশনে ধারাবাহিক ও কার্যকর অংশগ্রহণের মধ্য দিয়ে। কর্মসূচিতে সংসদের প্রাতিষ্ঠানিক ভূমিকা, নোটিশ ও প্রস্তাব উত্থাপন, প্রশ্নোত্তর, ভোটদান প্রক্রিয়া এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিয়েও আলোচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন এবং জনগণের প্রত্যাশা সংসদে তুলে ধরার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভূমিকাকে আরও ফলপ্রসূ করতেই আইন প্রণয়ন থেকে শুরু করে জবাবদিহিতা নিশ্চিতকরণ পর্যন্ত সংসদের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জনপদের মানুষদের সক্রিয়তা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জিয়ার নির্জোট পররাষ্ট্র নীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি, বরং ভারতের রাষ্ট্রপতিও জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সকালে রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি নিয়ে সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট PIB। এতে বক্তারা বলেন, আবেগের বাইরে গিয়ে বাস্তব ভিত্তিক কূটনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এখনকার অর্থনৈতিক কূটনীতির গোড়াপত্তনও তার হাতেই। এখানকার মানুষদের নিজেদের পরিচয়ে দাঁড় করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট। জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোতে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। জিয়াউর রহমানের নীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি বলে জানান তারা। শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পরাজয় হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত নীতি সবচেয়ে চ্যালেঞ্জের বলে অভিমত উঠে আসে সেমিনারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনারের পাশাপাশি সংবাদপত্র প্রদর্শনীরও আয়োজন করে PIB। ইকবাল ফরহাদ, BTV নিউজ, ঢাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের 150টি লাগেজ কাটার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী M রশিদুজ্জামান মিল্লাত। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, হজ যাত্রীদের লাগেজ কাটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট নজরে আসায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিমান হতে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্ট পর্যন্ত সকল ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা বিমানবন্দরে লাগেজ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সৌদি ফেরত হজ ফ্লাইটে মোট 836টি লাগেজের মধ্যে 21টি লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 থেকে 4টি লাগেজ কাটা ছিল বলে জানান বিমান প্রতিমন্ত্রী। লাগেজগুলো সৌদি আরবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। বিমানের বহরে বোয়িং থেকে কেনা 14টি উড়োজাহাজের প্রথম চালান 2031 সালে পাওয়া যাবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী M রশিদুজ্জামান মিল্লাত। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে রিপোর্টটি প্রচারিত হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ প্রদান করি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতীত নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে দেওয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরে CCTV ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। মধুমাসের ফলে ভরা চট্টগ্রামের বাজার। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে আম, আনারস, কাঁঠাল, লিচু সহ মৌসুমি ফলের বেচাকেনা এখন বেশ জমজমাট। বাজারে এখন আম বেচাকেনার ব্যস্ততা সবচেয়ে বেশি, তবে কিছু কিছু ফলের ক্রেতা কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কোরবানির আমেজ কেটে গেলে ব্যবসা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। জ্যৈষ্ঠ মাস মধুমাস হিসেবে খ্যাত এই মধুমাসের ঐতিহ্যের অগ্রভাগে থাকে বাংলাদেশের নানা জাতের আম। দেশের বিভিন্ন স্থান থেকে আম সরবরাহের কারণে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডির বাজার অত্যন্ত ব্যস্ত। হিমসাগর, রূপালী, গোপালভোগ, লক্ষণভোগ সহ নানা জাতের আমের দেদারসে বেচা বিক্রি চলছে। পাইকারি বাজারে 25 টাকা থেকে 60-70 টাকার মধ্যে প্রতি কেজি। 1 মাস আগে থেকে শুরু হয়েছে দেশিটা, টেকনা, পুকিয়া, পেকুয়া এগুলি আরম্ভ। দেশি পরে আবার সাতক্ষীরা আরম্ভ, এরপরে মানে রাজশাহী এসে আরম্ভ হবে, মানে পাক্কা 4-5 মাস থাকবে। 80 দিয়ে শেষ হবে। ভালো রূপালী হইলে আমরা 70 টাকা, বড় 3 লিটার। আর হিমসাগর 550, 540
গোপালভোগ 40-45, লক্ষণভোগ 35-30। রাঙ্গামাটি থেকে এসেছে প্রচুর পরিমাণে আনারস, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি থেকে এসেছে কাঁঠাল। তবে ক্রেতা কম আনারস ও কাঁঠালের। বিক্রেতারা আশা করছেন কোরবানির আমেজ কমে গেলে ক্রেতা বাড়বে। এটা হলো আনারস জলডুগা, এটা রাঙ্গামাটি থেকে আসে, ট্রাকে আসে। তো ট্রাকে আসলে এটা 4টে সাইজ করা হয়, বড়, মাঝারি, ছোটো, গেট। বড়টা মনে করেন 40 টাকা, মাঝারিটা 25 টাকা, এর ছোটোটা 17-18, এর ছোটোটা 12, এর ক্যাট মাল বেচা হয় 5 টাকা, 4 টাকা। আমাদের যে আনারসের ব্যবসাটা আগে কোরবানির আগে কিছুটা ভালো ছিল, এখন কালকে পরশু 2 দিন ধরে আমাদের ব্যবসাটা খুব একটু খারাপ। এখন পাইকারপত্র নাই আর কি, পাইকারপত্র যারা বাড়িতে গেছে তারা আসে নাই। খাগড়াছড়ি, বান্দরবান, পাহাড়তলি, তারপর রাঙ্গুনিয়া, যেমন কাটা সেই হিসেবে দাম আর কি 20, 30, 50, 100, সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত বেশি। আবার আমার কাছে অতিরিক্ত বড় হলে 250 টাকা পর্যন্ত বেশি। স্টেশন রোডের ফল মন্ডিতে লিচু বিক্রির প্রক্রিয়া আলাদা। লিচু বিক্রি হয় ডাক দিয়ে, দামের উঠানামার মধ্যে চলে বেচা বিক্রি। তবে মধুমাসের ফল জাম খুব কমই, দামও ছড়া। আর অতি সস্তায় বিক্রি হচ্ছে তালের ডাব। 1400-1500 পত্তা, কিন্তু এখানে গরমের কারণে লেচুগুলা জ্বলে গেছে, বেচতেছে এখন কাস্টমারের দাম 850 টাকা দাম। এখানে মাল হলো এখানে 17টা, একটা দেখাইয়া 17টা বিক্রি শেষ। যেগুলো আর একটু কোয়ালিটি ভালো এগুলো 1200, 1300, একদম কোয়ালিটি ভালো হলে 1500 টাকা বেচা যাচ্ছে। 2600 টাকা মাল বেচলাম, 100 টাকা আরতদারি, 2700 টাকা, 900 লেচু। লেচুগুলো বিআইপি দিনাজপুরি। এদিন বাস থেকে কিনতে পারি না, ওখানে অনেক দাম, এই কারণে এখান থেকে ওদের থেকে সস্তা পাই, এই কারণে নেই। আমাদের কেজি 200 টাকা কিনা, আমরা 250 টাকা বিক্রি করি। এই সিজনে ধরেন এখানে আমরা খুচরা একটা বেচা 15 টাকা, 8 টাকা, 60 টাকা মাল বুঝি আর কি। দেশের বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসি এখানে বিক্রি করি, এবং এখানে পুষ্টিগুণ ভরপুর যে তাল চট্টগ্রামের চাহিদা মিটে চট্টগ্রামের বাইরেও আমরা দিচ্ছি। এগুলো হলো শ্বাসের মাছার তরমুজ আর কি, এগুলো সারা বছর পাওয়া যায়, 12 মাসের তরমুজ বলে। মধুমাসের ফলের ব্যাপক সরবরাহের কারণে অন্যান্য দেশি বিদেশি ফলের উপর ভোক্তাদের চাপ কমেছে। বিক্রেতারা বলছেন গ্রীষ্মের ফলের মৌসুম আরও কয়েক মাস থাকবে। তুলনামূলক কম দামে আম, কাঁঠাল, আনারস সহ নানা ফল ক্রয়ের এখন উপযুক্ত সময়। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আব্বাস আরাগচি বলেন, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় তেহরান চুপ থাকবে না। তবে এই সপ্তাহের মধ্যেই যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে খুব দ্রুতই জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। লেবাননে ইসরায়েলি অব্যাহত হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে লেবাননে চলমান সংঘাত থেকে আলাদা রাখার চেষ্টা করছেন। এই সময় সমঝোতা স্মারকের স্বাক্ষরের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা খুবই ভালোভাবে চলছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বুধবার মার্কিন আইন প্রণেতাদের সামনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে চালানো যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান বা হামলা বন্ধ করা হয়েছে বলে ঘোষণা করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দেওয়া কয়েক মাসের সংঘাতের পর অবশেষে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। অপরদিকে অনুমোদনের আগ পর্যন্ত ইরানের যুদ্ধ বন্ধ রাখার বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ। হাউস অব রিপ্রেজেন্টেটিভে 215টি ভোটে প্রস্তাবটি পাশ হয়। এর বিপক্ষে ভোট পড়ে 208টি। 4 জন রিপাবলিকান দলীয় সদস্য ডেমোক্রেটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি বৃহত্তর চুক্তির আশাকে জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের লড়াইয়ের অবসান ঘটানোর শর্ত দিয়েছে ইরান। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হল হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়া। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু পাইলট জোন গঠনের ব্যাপারেও একমত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও লেবাননে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার আগে হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের কান্তারায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বুফের্ট দুর্গের কাছে সেনাদের লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আজ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, নিহতদের মধ্যে ৭ জন আবাসিক ভবনে এবং একজন গাজা শহরের পশ্চিমে অবস্থিত আল শাতি শরণার্থী শিবিরে নিহত হয়েছেন। অক্টোবর থেকে নামমাত্র একটি যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় প্রতিদিন সহিংসতা চলছে, যার অর্ধেকেরও বেশি অংশ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে। হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৯৩৬ জনকে হত্যা করেছে। হামাস ও ইসরায়েল উভয়ই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। ভারতের বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ ভোরে ওই হাসপাতালের আইসিইউ বিভাগে হঠাৎ আগুন লাগার পর হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুজফ্ফরপুরের প্রসাদ হাসপাতালের ৫ম তলায় আইসিইউতে স্থানীয় সময় ভোর প্রায় ৩:৫৫ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়া আইসিইউ থেকে অন্তত ঝুঁকিপূর্ণ অবস্থায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়, তবে তাদের মধ্যে ২ জন রোগী দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা অন্য কোনো বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। কুষ্টিয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে নির্যাতনের দৃশ্য বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে একটি খনন যন্ত্রে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ভিডিওটির সত্যতা নিয়ে। অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু বা এক্সকেভেটর গাড়িতে ঝুলিয়ে নির্যাতন করছে বিএনপির কর্মীরা। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী বিষয়টিকে সত্য মনে করে ভিডিওটি শেয়ারও করেন। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের রাজস্থান রাজ্যের একটি ঘটনার ভিডিও। ভিডিওটির বিভিন্ন স্থির চিত্র বা কি ফ্রেম বিশ্লেষণ করে অনুসন্ধান চালালে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ২৪ মে প্রকাশিত ওই প্রতিবেদনে ভিডিওটির একই দৃশ্যের ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাজস্থানের বিয়াওয়ার এলাকায় এক ব্যক্তিকে জেসিবি এক্সকাভেটরের হুকে উল্টো ঝুলিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়। সে সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এই ঘটনায় ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্ট ওয়াচ। ভিডিওটি শুধু এবারই নয়, এর আগেও বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। তবে এবার সেটিকে কুষ্টিয়ার ঘটনা দাবি করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও মন্তব্য বিশ্লেষণে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে ভিডিওটি শেয়ার করলেও কিছু অ্যাকাউন্ট ও পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিন্ন দেশের বা পুরনো ঘটনার ভিডিও নতুন প্রেক্ষাপটে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অপতথ্য ছড়ানোর একটি সাধারণ কৌশল। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলকে ঘিরে মিথ্যা তথ্য প্রচার সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ রয়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দেখেই তা বিশ্বাস বা শেয়ার না করে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম কিংবা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব অব্যাহত রয়েছে। আর সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,268.02, যা গতকালের চেয়ে শতকরা 0.54 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,394.88, যা গতকালের চেয়ে শতকরা 0.58 বেশি। আজ 255টি কোম্পানির 57,97,447টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 27,46,06,000 টাকারও বেশি। এর মধ্যে 152টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 74টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 69 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 527 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 33 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা 37 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 73 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 31 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 3 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 19 পয়সা, থাই বাত 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 10 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবার্গে 3 জাতি নারী টি-20 সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হয়। এর আগে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে 34 রানে হারিয়েছিল। এটি টুর্নামেন্টের শেষ ম্যাচ। এরপর শুরু হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 8 এবং সূর্যাস্ত 6টা 35 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 32 জোয়ার সকাল 9টা 50 পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 47 এবং জোয়ার রাত